রাত ১০টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মধ্যে কালবৈশাখীর তাণ্ডব। ধূলিঝড়, প্রচণ্ড বজ্রপাত আর ভারী বৃষ্টির শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। এমন একটা রাতে যদি সম্পূর্ণ অচেনা গম্ভীর মুখের কেউ হঠাৎ সামনে এসে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়, সাধারণ বুদ্ধি কি বলবে? বলবে এই প্রস্তাবে রাজি হওয়া বোকামি। মানে অচেনা মানুষের সাথে এমন রাতে যাওয়াটা। তো একদম বোকামি তো বটেই, কিন্তু বাঁচার মরিয়া চেষ্টা মানুষকে দিয়ে এমন কিছু করায় যার পরিণতি কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই এক হাড়হিম করা জগৎ নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে গ্রাম বাংলার একটি খুব জনপ্রিয় লোককথা, কালবৈশাখীর ঝড়ের রাতের ভূতের গল্প। হ্যাঁ, লোককথা বা এই ধরনের ভয়ের গল্পগুলো সাধারণত একটা নির্দিষ্ট ছকে এগোয়। তবে এই গল্পের একটা অদ্ভুত আকর্ষণ আছে। বাইরে থেকে দেখলে এটা নিছকই গা ছমছমে একটা অভিজ্ঞতা মনে হতে পারে, যেখানে ভূত আছে, অভিশপ্ত বাড়ি আছে, আর আছে হাড় কাঁপানো ভয়। ঠিক। কিন্তু এই গল্পের পড়তে পড়তে এমন কিছু লুকায়িত আছে যা যা অতিপ্রাকৃত ভয়ের চেয়ে অনেক বেশি মর্মান্তিক। একদম ঠিক বলেছেন। আর আমাদের আজকের মিশন কিন্তু শুধু ভূতের ভয় নিয়ে কথা বলা নয়, বরং এই কাল্পনিক অতিপ্রাকৃত ঘটনার আড়ালে ঢাকা পড়ে থাকা একটা ভয়ঙ্কর সামাজিক সত্য আর এক গভীর মানবিক ট্র্যাজেডিকে উন্মোচন করা। আসলে ভয়ের গল্পগুলো তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? না, অবশ্যই না। এগুলো এক একটা সমাজের আয়নার মতো কাজ করে। হ্যাঁ, সমাজের যে অন্ধকার দিকগুলো, যে অন্যায় বা অপরাধগুলো নিয়ে মানুষ প্রকাশ্যে কথা বলতে ভয় পায়, সেগুলোই কালক্রমে এমন ভৌতিক রূপ নেয়। তো গল্পের শুরুটা করা যাক। বেশ। একটা ঝড়ের পূর্বাভাস দিয়ে আমাদের এই যাত্রার শুরু। গ্রামের মোড়ে নেপাল পালের একটা নতুন তেলেভাজার দোকান। চারপাশ বেশ শান্ত, দিনের কোলাহল অনেক আগেই থেমে গেছে। নেপাল লোকটা বেশ হাসিখুশি, সাদাসিধে মানুষ। সে সবেমাত্র তার দোকানপাট গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। আর ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই আকাশে ঘন কালো মেঘ জমে যায়। শুরু হয় কালবৈশাখীর রুদ্ররূপ। রূপ, এটা কেবল একটা প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। মানে সাহিত্যের দিক থেকে বা মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই কালবৈশাখী ঝড় আসলে সামনের এক বিপদের পটভূমি তৈরি করছে। আচ্ছা। এটা যেন বাস্তব জগতের পর্দা সরিয়ে অজানা এক অন্ধকারে জগৎকে সামনে নিয়ে আসার একটা প্রস্তুতি। হ্যাঁ, আর ঠিক এখানেই ঘটে প্রথম অদ্ভুত ঘটনাটি। নেপালের দোকানের লণ্ঠনটি হঠাৎ দুলতে দুলতে নিভে যায়। নেপাল রীতিমতো অবাক, কারণ সে নিশ্চিত যে লণ্ঠনে পর্যাপ্ত কেরোসিন ছিল। কোনো যুক্তিতেই আলোটা নেভার কথা নয়। আলো নিভে যাওয়ার একটা বড় মনস্তাত্ত্বিক দিক আছে। ঠিক, এই আলো নিভে যাওয়াটা যেন মানুষের মনের ওই লজিক বা যুক্তির সুইচ বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আলো থাকলে আমরা চারপাশটা দেখতে পাই, পরিস্থিতিকে যুক্তি দিয়ে বিচার করতে পারি। আর যখনই সেই আলোটা হুট করে নিভে যায়, অন্ধকার আমাদের মস্তিষ্ক থেকে সেই যুক্তিবোধ ছিনিয়ে নেয়, তখন ধরুন আমাদের আদিম ভয়গুলো মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একদম। আলো নিভে যাওয়া মানে সেই নিরাপত্তার বলয় ভেঙে পড়া। আর মানুষ যখন নিরাপত্তা হারায়, তখন সে মানসিকভাবে সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। আপনি যদি খেয়াল করেন, লণ্ঠন নেবার ঠিক পরপরই চোখের পলকে এক ফর্সা লম্বা পাঞ্জাবি পরা গম্ভীর মুখের লোক নেপালের দোকানের ভেতর চলে আসে। হ্যাঁ, ঠিক ওই মুহূর্তেই। এই আগন্তুকের আগমনটা কিন্তু সাধারণ নয়, বরং তার টাইমিংটা খুব অদ্ভুত। আগন্তুক এসে নেপালকে খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রস্তাব দেয় তার বাড়িতে আশ্রয় নেওয়ার। কারণ নেপালের বাড়ি অনেক দূরে, মাঝখানে একটা বড় জঙ্গল পেরিয়ে যেতে হবে। এই ভয়ঙ্কর ঝড়ের রাতে একা ওই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। এখানে একটা বিষয় খুব পরিষ্কার যে নেপাল এই গ্রামে নতুন। হ্যাঁ, তার একাকিত্ব আর এই অচেনা পরিবেশ। ঠিক, তার একাকিত্বর, চারপাশের জঙ্গল আর প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ সব মিলিয়ে সে মানসিকভাবে চরম দুর্বল আর পরনির্ভরশীল একটা অবস্থায় পৌঁছে গেছে। একজন মানুষ যখন এমন অসহায় অবস্থায় পড়ে, তখন তার বিচার বিবেচনার ক্ষমতা বা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রায় লোপ পায়। মানে সে তখন যে কোনো খড়কুটো আঁকড়ে ধরতে চায়। নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, এই মনস্তাত্ত্বিক দুর্বলতার কারণে নেপাল একজন সম্পূর্ণ অচেনা মানুষের ফাঁদে পা দিতে বাধ্য হয়। এই যে ভয়ের পরিবেশ বা অ্যাটমসফিয়ার নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, এটা মূলত নেপালের মানসিক প্রতিরক্ষাকে ভেঙে ফেলার জন্যই করা হয়েছে, যাতে সে স্বেচ্ছায় ওই আগন্তুকের সাথে যেতে রাজি হয়। নেপালও ঠিক সেটাই করে। সে আগন্তুকের সাথে তার বাড়ির দিকে রওনা হয়। জঙ্গলের অন্ধকার পথ, চারদিকে হু হু করে হাওয়া দিচ্ছে, দূরে শিয়ালের ডাক,
আর মাঝে মাঝেই কান ফাটানো বজ্রপাতের শব্দ। ভয়ঙ্কর একটা ব্যাপার। একদম। এই সবকিছুর মধ্যে দিয়ে তারা হাঁটতে থাকে। একটা সময় তারা এমন একটা বাড়িতে পৌঁছায় যার দেয়ালগুলো পুরনো ইটের, চারদিক শ্যাওলায় ঢাকা, একদম স্যাঁতস্যাঁতে আর দম বন্ধ করা একটা পরিবেশ, যেন বাড়িটা নিজেই অনেকগুলো গোপন কথা লুকিয়ে রেখেছে। বাড়িটার এই বর্ণনাও কিন্তু গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। মানে পুরনো শ্যাওলাধরা বাড়ি লোককথায় একটা প্রতীক হিসেবে কাজ করে। এটা বোঝায় যে ওই জায়গায় সময় যেন থমকে আছে, আর সেখানকার পরিবেশ বাইরের স্বাভাবিক পৃথিবীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। বাড়িতে ঢোকার পর আগন্তুকের স্ত্রী বিমলা আসে। বিমলার উপস্থিতিটাও বেশ অস্বাভাবিক। হ্যাঁ, বর্ণনায় যেমনটা আছে। শরীরটা একদম রোগাপাতলা, চোখের নিচে কালি, যেন দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে বা মানসিক যন্ত্রণায় ভুগছে। বিমলা নেপালের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আসে। নেপাল কিছুটা স্বস্তি পায়, ভাবে এই শীতে একটু গরম দুধ খেলে শরীরটা চাঙ্গা হবে। সে যেই না দুধের গ্লাসটা মুখের কাছে নিয়েছে, হঠাৎ সে খেয়াল করে দুধের রং একেবারে রক্ত লাল হয়ে গেছে। ওরে বাবা! সাধারণ একটা আতিথেয়তার দৃশ্য থেকে গল্পটাই প্রথম পুরোপুরি একটা অতিপ্রাকৃত মোড় নেয়। হ্যাঁ, দুধ থেকে রক্ত। দুধ হল পুষ্টি বা জীবনের প্রতীক, আর সেটা রক্তে পরিণত হওয়া মানেই সেখানে জীবনের চেয়ে মৃত্যুর ছায়া বেশি। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। দুধ চোখের সামনে রক্ত হয়ে গেল, এরপর বাইরের গোয়ালঘরে গরুগুলো অস্বাভাবিকভাবে চেঁচাতে শুরু করল। গল্পের বর্ণনায় আছে, গরুগুলো যন্ত্রণায় এমনভাবে ছটফট করছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভেতর থেকে প্রাণটা টেনে বের করে নিতে চাইছে। ভয়ঙ্কর একটা ইম্যাজিনারি। আর শুধু তাই না, তার ঠিক পরেই গোয়ালের পাশের গাছ থেকে 3কে মরা কাক থপ করে মাটিতে পড়ে যায়। এত বড় অ্যালার্ম বাজার পরও নেপাল পালালো না কেন? সাধারণ বুদ্ধিতে তো মানুষ এমন কিছু দেখলে এক মুহূর্তও সেখানে দাঁড়াবে না। চরম ভয় কি মানুষকে সাময়িকভাবে অবশ করে দেয়? আমরা সবসময় দূর থেকে ভাবি যে এমন পরিস্থিতিতে পড়লে আমরা ছুটে পালাবো, কিন্তু বাস্তবে চরম ভয়ের মুহূর্তে স্নায়ুতন্ত্র অন্যরকমভাবে কাজ করে। মনস্তত্ত্বের ভাষায় ভয়ের 3টি প্রাথমিক প্রতিক্রিয়া থাকে: ফাইট, ফ্লাইট অর ফ্রিজ। মানে লড়াই করা, পালানো অথবা জমে যাওয়া। আচ্ছা, মানে প্যারালাইজড হয়ে যাওয়া। হ্যাঁ, নেপাল মূলত এখানে ওই ফ্রিজ বা পক্ষাঘাতগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মস্তিষ্ক এতগুলো অস্বাভাবিক তথ্য একসাথে প্রসেস করতে পারছিল না, তাই সে সাময়িকভাবে জমে গিয়েছিল। তাছাড়া সাহিত্যে বা লোককথায় এই ধরনের ঘটনাগুলোকে ওমেন্স বা অমঙ্গলের পূর্বাভাস বলা হয়। পশু পাখিদের ব্যবহার করার বিষয়টা খুব ইন্টারেস্টিং। গরু এবং কাক দুটো প্রাণী কিন্তু এখানে একটা বিশেষ ভূমিকা পালন করছে। দৃশ্য বা অশুভ শক্তিকে টের পায়। প্রাণীদের ইন্দ্রিয় মানুষের চেয়ে প্রখর হয়, তাই না? হ্যাঁ, একদম। গরুর ওই করুণ আর্তনাদ বা বিনা মেঘে বজ্রপাতের মতো মরা কাকের পতন, এগুলো আসলে গল্পের উত্তেজনা বা এসকালেশন অফ হরর বাড়ানোর কৌশল। এগুলো নেপালের অবচেতন মনে এই বার্তা দিচ্ছে যে বিপদ শুধু আসছে না, বিপদ অলরেডি ঘরের ভেতর ঢুকে পড়েছে। আর আগন্তুক কিন্তু তখনও নেপালকে আটকাতে চেয়েছে, বলেছে আজ রাতে বাইরে বের হলে বড় বিপদ হবে। ঠিক, কিন্তু নেপালের কাছে তখন ওই বদ্ধ বাড়ির ভেতরের অজানা ভয় বাইরের ঝড়ের বাস্তব ভয়ের চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে। তাই নেপাল আর কোনো যুক্তিতর্ক না শুনে ওই শ্যারলাধরা অভিশপ্ত বাড়ি থেকে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। শুরু হয় তার একা একা জঙ্গলের পথে হাঁটা। এই দৃশ্যটা কল্পনা করলেই গা শিউরে ওঠে। ভয়ঙ্কর একটা পরিবেশ। ঘন জঙ্গল, বৃষ্টির ছাঁট আর চারপাশের অদ্ভুত নিস্তব্ধতা। নেপাল একা হাঁটছে আর হঠাৎ তার মনে হয় পিছন দিয়ে এক অদ্ভুত কালো ছায়া দৌড়ে গেল। এমন একটা ছায়া যার কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু একরাশ লম্বা চুল বাতাসে উঠতে দেখা গেল। এই জায়গা থেকে গল্প তার ক্লাইম্যাক্সের দিকে এগোয়। নেপাল এখন পুরোপুরি একা, আর তার মনের জোর একদম তলানিতে ঠেকেছে। আর ঠিক তখনই ঘটে বিভীষিকার চূড়ান্ত রূপ। নেপাল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনতে পায়, একটা মেয়ের কান্না, যা শুনে মনে হয় বুক ফেটে যাচ্ছে। কিন্তু সেই কান্না পরমুহূর্তেই বদলে যায় এক তীব্র বিভৎস হাসিতে। এই পরিবর্তনটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। এরপর নেপাল গাছের ডালে দেখতে পায় সেই অশুভ সত্তাকে, একটি পেতনি। বর্ণনায় বলা হয়েছে পেতনিটির মুখ থেকে লম্বা জিভ ঝুলছে, তার চুল এবং পা এতই লম্বা যে গাছের ডাল থেকে মাটি ছুঁয়ে আছে, আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। একদম ক্লাসিক রূপ। পেতনিটি কোনো রাগধাক না করেই নেপালকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আজ তার তাজা মাংস আর রক্ত খাবে। এই চরম বিভৎস রূপ দেখে নেপালের স্নায়ু আর চাপ নিতে পারে না, সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে।
দৃশ্যটা সত্যিই ভয়ঙ্কর, তবে এর ভেতরের রূপকগুলো আরও বেশি ভাবায়। আমারও ঠিক এটাই মনে হচ্ছিল। ওই যে কান্নার শব্দ হঠাৎ তীব্র হাসিতে পরিণত হওয়া, এটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। হ্যাঁ, একটা ডুয়ালিটি। প্রথমে সে কাঁদছিল, যেন তার নিজের কোনো না বলা কষ্টের কথা, কোনো পুরনো যন্ত্রণার কথা প্রকাশ করছে। আর তারপরই সেই হাসি, যা তার বর্তমানের প্রতিহিংসা বা হিংস্রতার বহিঃপ্রকাশ। এটা কি পেতনির ভেতরের অতীত কষ্ট এবং বর্তমানের দানবীয় সত্তার মধ্যকার অন্তর্নিহিত দ্বন্দ্বকে নির্দেশ করে? বিষয়টা খুবই গভীর। অতিপ্রাকৃতিক সত্তার এই দ্বৈতরূপ বা ডুয়ালিটি লোককথায় খুব সাধারণ হলেও এর অর্থ অনেক তাৎপর্যপূর্ণ। মানে এটা শুধু ভয় দেখানোর জন্য নয়। একদম না। ভূত বা পেতনি বলতে আমরা যা বুঝি তা মূলত মানুষের অপূর্ণ ইচ্ছা, ক্ষোভ বা কোনো মর্মান্তিক ট্র্যাজেডির বাহ্যিক রূপ। এই যে পেতনিটির বিভৎস রূপ, লম্বা জিভ, মাটি ছোঁয়া চুল, আগুনের মতো লাল চোখ, এগুলো কোনো দৈব ঘটনা নয়। তাহলে এগুলো কিসের প্রতীক? তার লম্বা জিভ হয়তো তার সেই না বলা কথার বা ক্ষুধার প্রতীক, যে ন্যায় বিচার সে জীবনে পায়নি। মাটি ছোঁয়া চুল হয়তো তার সেই আবদ্ধ জীবনের কথা বলে, যেখানে সে সমাজের নিয়মে বাধা ছিল। বাবা, অদ্ভুত একটা দিক তো এটা। এই পুরো রূপটা আসলে তার প্রতি হওয়া অমানবিক অত্যাচার আর তার ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ যেন একটা বীভৎস আকার ধারণ করেছে। তার কান্নাটা হল তার সেই অতীত সত্তা যে চরম অবিচারের শিকার হয়েছিল, আর তার হাসিটা হল সেই বর্তমান রূপ যে সমাজ থেকে তার সেই অবিচারের শোধ নিতে চায়। নেপালের জ্ঞান ফেরার পর গল্পের যে মোড় ঘোরে, সেটা এই পুরো আখ্যানের অর্থটাই আমূল বদলে দেয়। হ্যাঁ, আসল চমকটা তো ওখানে। নেপাল চোখ মেলে দেখে সেই আগন্তুক লোকটি, মানে বিমলার স্বামী, একটা লণ্ঠন আর ছাতা হাতে তাকে বাঁচাতে এসেছে। আগন্তুক তখন সেই পেতনির আসল পরিচয় তুলে ধরে। আর এই পরিচয়টি গল্পের পেছনের আসল গল্প, নিরুপমা ট্র্যাজেডি। এই জায়গা থেকেই একটা সাধারণ ভূতের গল্প হঠাৎ করে একটা মর্মান্তিক সামাজিক দলিলে পরিণত হয়। আগন্তুক জানায় ওই পেতনিটি আসলে কোনো সাধারণ অশুভ আত্মা নয়। তার নাম ছিল নিরুপমা। একসময় সে ছিল বাবা মায়ের আদরের মেয়ে। খুব সাধারণ একটা গ্রামের মেয়ে। কিন্তু পরিবারের সম্মান রক্ষার্থে তার অমতে জোর করে তার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের দিন রাতেই সে তার ভালোবাসার মানুষের সাথে বাড়ি থেকে পালিয়ে যায়। সমাজ আর লোকলজ্জার ভয়ে নিরুপমার বাবা তার সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজের খুব চেনা একটা ছবি। কিন্তু মর্মান্তিক বিষয় হল, যে প্রেমিকের হাত ধরে সে নতুন জীবনের আশায় ঘর ছেড়েছিল, সেখানেও তার কপালে সুখ জোটেনি। কিছুদিনের মধ্যেই তার স্বামী এবং শাশুড়ি যৌতুকের টাকার জন্য তার উপর নির্মম মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। এটা আমাদের সমাজের একটা চিরচেনা অথচ ভয়ঙ্কর বাস্তব চিত্র। মানে আমরা প্রায়শই এমন খবর শুনি। আর সবশেষে ঠিক এমনই এক কালবৈশাখী ঝড়ের রাতে তারা নিরুপমাকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে মারে। হ্যাঁ, একদম গায়ে কাটা দেওয়া ব্যাপার। সে যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন কেউ তার আর্তনাদ শোনেনি, কেউ তাকে বাঁচাতে আসেনি। মৃত্যুর পর এখন সে পেতনিরূপে ফিরে এসেছে এবং প্রতি কালবৈশাখীর অমাবস্যায় এই জঙ্গলের পথে কোনো পুরুষকে একা পেলেই তাকে হত্যা করে প্রতিশোধ নেয়। একটা বিকৃত প্রতিশোধের গল্প। আর গল্পের সবচেয়ে বড় চমকটা আসে একদম শেষে, যখন ওই আগন্তুক লোকটি দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করে যে সে আর কেউ নয়, সেই হল নিরুপমার সেই হতভাগ্য বাবা। এই প্রকাশটা সত্যিই যে কোনো মানুষের বুকে ধাক্কা দেবার মতো। এটা শোনার পর একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় যে এটি আসলে কোনো ভূতের গল্পই নয়। এটি সম্পূর্ণভাবে একটা ট্রু ক্রাইম বা বাস্তব অপরাধের নির্মম কাহিনী, যা কেবল একটা লোককথার মোড়কে আমাদের সামনে পেশ করা হয়েছে। একদম ঠিক বলেছেন। এখানে ভূত বা পেতনি শুধু একটা রূপক মাত্র। আসল ঘটনা তো একটা জঘন্য হত্যাকাণ্ড। নিরুপমার স্বামী এবং শাশুড়ি তাকে পুড়িয়ে মেরেছে, আর তার বাবা লোকলজ্জার ভয়ে চুপ থেকেছে। বিষয়টিকে যদি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখা হয়, তবে এই গল্পের মূল শক্তিটা বোঝা যাবে। মানে এই গল্পটি মূলত আমাদের সমাজের কয়েকটি গভীর ক্ষতের কথা বলে। যেমন ধরুন যৌতুক প্রথা। হ্যাঁ, যৌতুক প্রথা, পারিবারিক সম্মান রক্ষার নামে নিজের সন্তানকে সমাজচ্যুত করা এবং নারী নির্যাতনের ভয়াবহ পরিণাম। নিরুপমা কিন্তু জন্ম থেকে দানব ছিল না, তাকে দানব বানিয়েছে এই সমাজ। যখন সে বেঁচে থাকার জন্য লড়াই করছিল, তখন সমাজ তাকে সাহায্য করেনি। গল্পের আসল দানব কিন্তু ওই গাছে বসে থাকা পেতনি নয়। আসল দানব হলো মানুষের লোভ,
একটা নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এবং সেই নীরবতা যা একজন নারীর আর্তনাদ শুনেও না শোনার ভান করেছিল। ঠিক নিরুপমার এই যে প্রতিশোধ, প্রতি কাল বৈশাখীর রাতে পুরুষদের হত্যা করা, এটি মূলত পুরুষতান্ত্রিক সমাজের অবিচারের বিরুদ্ধে এক বিকৃত ন্যায় বিচার। সে জানে যে সমাজ তাকে রক্ষা করেনি, তাই সে নিজেই এখন বিচারক এবং জল্লাদের রূপ ধারণ করেছে। হ্যাঁ, তার ক্ষোভটা পুরো সিস্টেমের ওপর। একদম। তার ক্রোধ কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নয়, বরং পুরো পুরুষতান্ত্রিক কাঠামোর ওপর, যারা তাকে তিলে তিলে ধ্বংস করেছে। এর মানে দাঁড়ায় আমাদের চারপাশের প্রচলিত লোককথা বা ভূতের গল্পগুলো নিছক সময় কাটানোর বা বাচ্চাদের ভয় দেখানোর বিনোদন নয়। এগুলো মূলত সমাজের লুকায়িত অপরাধ, অবিচার এবং নৈতিকতার নীরব সতর্ক বার্তা হিসেবে যুগ যুগ ধরে টিকে আছে। হ্যাঁ, যেগুলো মুখে বলা যেত না। যে কথাগুলো দিনের আলোতে বলা যায় না, যে অপরাধের বিচার আদালতে হয় না, সেই কথাগুলোই রাতের অন্ধকারে ভূতের গল্প হয়ে ফিরে আসে। প্রাচীনকালে বা গ্রাম্য সমাজে যখন আইনি ব্যবস্থা দুর্বল ছিল, বা যখন সমাজের ক্ষমতাবানদের বিরুদ্ধে সরাসরি কথা বলা সম্ভব ছিল না, তখন এই গল্পগুলোই ছিল প্রতিবাদের একমাত্র ভাষা। মানে ভয়ের মাধ্যমে একটা মেসেজ দেওয়া। হ্যাঁ, মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়ে মূলত নৈতিকতার শিক্ষা দেওয়া হতো। এটা বোঝানো হতো যে লোভ করলে, অবিচার করলে বা অন্যের ওপর অত্যাচার করলে প্রকৃতি কোনো না কোনো রূপে তার প্রতিশোধ নেবেই। নিরুপমার গল্পটাও সেই একই সামাজিক কাজের অংশ। অতি প্রাকৃত ভয় এবং মানবসৃষ্ট ট্র্যাজেডির এক অপূর্ব মিশ্রণ হল আজকেরই আলোচনা। অন্যায়, লোভ আর অবহেলার করুণ পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে তা এই গল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে অন্ধকারে আমরা ভয় পাই, সেই অন্ধকারে আসলে লুকিয়ে থাকে আমাদেরই সমাজের করা কোনো না কোনো পাপ। ঠিক, পেতনির লাল চোখ বা লম্বা জিভ হয়তো ততটা ভয়ের নয়, যতটা ভয়ের একটা মেয়ের জীবন্ত পুড়ে মরার সময়কার সেই নীরবতা। একদমই তাই। আর এই পাপের বোঝা সমাজকে যুগের পর যুগ বহন করতে হয়, ঠিক যেমন তা নিরুপমার বাবাকে করতে হচ্ছে। তার এই অপরাধবোধ তাকে বেঁচে থেকেও মৃত করে রেখেছে। খুব সত্যি কথা। আর ঠিক এই জায়গাটাতেই একটা অদ্ভুত চিন্তার উদ্রেক হয়। একবার কল্পনা করা যাক, নিরুপমার বাবা কি সত্যি সত্যি নেপালকে বাঁচাতে এসেছিল, নাকি নিজের গভীর অপরাধবোধ থেকে প্রতি কালবৈশাখী যাতে সে ওই জঙ্গলে লণ্ঠন হাতে প্রেতাত্মার মতো ঘুরে বেড়ায়। খুব ভ্যালিড একটা প্রশ্ন। সে কি তার মেয়েকে আরও পাপ করা থেকে, আরও মানুষ মারা থেকে আটকাতে চায়, নাকি এই অন্তহীন ঝড়ের রাতে ওই অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়ানোটা তার নিজেরই এক অনন্তকালব্যাপী প্রায়শ্চিত্ত? কারণ সে তো নিজেই মেয়েকে একরকম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ঠিক, সে জানে যে কালবৈশাখীর রাতে তার মেয়ে আগুনে পুড়ে মরছিল, সেদিন সে লোকলজ্জার ভয়ে নিজের বাড়ির দরজা বন্ধ করে রেখেছিল। তাহলে গল্পের শুরুতে ওই যে নেপালে লণ্ঠন নিভে গেল, ওটা কি সত্যি কোনো অতিপ্রাকৃত জগতের সংকেত ছিল, নাকি অন্য কিছু? নাকি ওটা ছিল একজন অনুতপ্ত বাবার নিজের আত্মার নিভে যাওয়া আলোর প্রতীক, যে আলো কোনোদিনও আর জ্বলবে না? পরের বার যখন কালবৈশাখীর কালো মেঘ জমবে আর চারপাশ অন্ধকার হয়ে আসবে, তখন হয়তো ঝড়ের হাওয়ার সাথে সাথে এই প্রশ্নগুলোই কানে কানে ফিসফিস করে যাবে। আজ এ পর্যন্তই।